আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আমাদের এসএমসি তে আগামী 24 সেপ্টেম্বর যে সেকেন্ড টার্ম গাইনি পরীক্ষা, সেখানে অবস্টেট্রিক্স এর মধ্যে যে টপিকগুলো আছে সেগুলো থেকে প্রফে সিলেট বোর্ডে বিগত 5 বছরে যে প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা 6 ভাগে ভাগ করে ডেসক্রাইব করছি। রিটেনে কিভাবে লিখতে হবে সেই সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। এর মধ্যে থার্ড পার্ট প্রলংড লেবার এবং অবস্ট্রাকটেড লেবার সম্পর্কে এখন কথা বলবো। প্রলং লেবার থেকে জাস্ট একটাই প্রশ্ন এসেছে, মেনশন দ্য কজেস অফ প্রলং লেবার। তবে অবস্ট্রাকটেড লেবার থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে। তো এটা এক পেজে দেখতে অনেক হিজিবিজি মনে হতে পারে, কিন্তু আসলে এখানে জাস্ট 4টা ইউনিক প্রশ্ন আছে। একটা সিনারিও দেওয়া থাকে, সেখান থেকে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, কমপ্লিকেশন কি, ম্যানেজমেন্ট কি এবং পোস্ট অপারেটিভ অর্ডার কি। এই 4টা প্রশ্ন পড়লে আমাদের এই সবগুলো প্রশ্ন পড়া হয়ে যাবে। তো আমরা শুরু করি। প্রলং লেবার থেকে এসেছে হোয়াট আর দ্য কজেস অফ প্রলং লেবার। তার আগে আমাদের জানতে হবে যে প্রলং লেবার জিনিসটা কি। আমরা সবাই জানি লেবারের 4টা স্টেজ আছে। অনসেট অফ ট্রু লেবার পেইন থেকে ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স পর্যন্ত সময়কে আমরা বলি ফার্স্ট স্টেজ, যেটা প্রাইমের ক্ষেত্রে 12 আওয়ার্স, মাল্টির ক্ষেত্রে 6 আওয়ার্স, এবং ফুল ডাইলেটেশন অফ সার্ভিক্স থেকে বেবি ডেলিভারি পর্যন্ত সময়কে আমরা বলি সেকেন্ড স্টেজ, যেটা প্রাইমের ক্ষেত্রে 2 আওয়ার্স, মাল্টির ক্ষেত্রে 30 মিনিটস। তো এই দুইটা স্টেজের যোগফল যদি 18 আওয়ার্সের চাইতে বেশি হয়ে যায়, তখন আমরা বলবো প্রলং লেবার। অর্থাৎ তার ট্রু লেবার পেইন শুরু হলো এবং বেবি ডেলিভারি হতে 18 ঘন্টার চাইতেও বেশি সময় লেগে গেল, তখন সেটাকে আমরা কি বলবো? প্রলং লেবার বলবো। প্রলং লেবার কেন হতে পারে, আমরা কজগুলোকে দুইটা ভাগে ভাগ করেছি। ফার্স্ট স্টেজও প্রলং হতে পারে কিংবা সেকেন্ড স্টেজও প্রলং হতে পারে। ফার্স্ট স্টেজ কখন বলবো প্রলং? যখন তার ট্রু লেবার পেইন শুরু হয়ে গেল কিন্তু সার্ভিক্সটা ডায়ালেট হচ্ছে না। আর যখন সার্ভিক্স ডায়ালেট হয়ে যাবে কিন্তু বেবি ডেলিভারি হবে না, অর্থাৎ ডিসেন্ট হচ্ছে না, বাচ্চা নিচে নামছে না, তখন সেটাকে আমরা বলবো সেকেন্ড স্টেজ প্রলং। মোটামুটি সিমিলার কজ দুইটার ক্ষেত্রেই। তবে ফার্স্ট স্টেজের ক্ষেত্রে আমরা সবগুলোর ক্ষেত্রে আমরা 3টা পি মনে রাখবো: পাওয়ার, প্যাসেজ, প্যাসেঞ্জার। এগুলোতে সমস্যা হতে পারে। পাওয়ারে কি সমস্যা হতে পারে? ইউটেরাইন ইনার্শিয়া হতে পারে। ইউটেরাইন ইনার্শিয়া হলে ইউটেরাসটা চাপ দিয়ে বাচ্চাটাকে নিচে নামাতে পারবে না, আর বাচ্চা যদি নিচে না নামে তাহলে সে সার্ভিক্সকে স্টিমুলেট করে ডাইলেট করাবে না, ফলে সার্ভিক্সও ডাইলেট হবে না, বাচ্চাও নিচে নামতে পারবে না। এই জন্য এটা দুই পাশেই আছে, ফার্স্ট স্টেজেও আছে, সেকেন্ড স্টেজেও আছে। অ্যাবনর্মাল ইউটেরাইন কন্ট্রাকশন হলে বেবি একদমই নিচে নামবে না, সার্ভিক্সের সাথে টাচ করবে না, ফলে সার্ভিক্সের ডাইলেটেশন হবে না। সেম ভাবে সেকেন্ড স্টেজ প্রলং এর ক্ষেত্রে আমরা ইউটেরাইন ইনার্শিয়া তো বললাম, সাথে কনস্ট্রিকশন রিং বা ব্যান্ডেলস রিং থাকতে পারে লোয়ার পার্ট এবং আপার পার্টের মাঝখানে একটা কনস্ট্রিকশন রিং, যেটা বাচ্চাকে নিচে নামতে বাধা দিতে পারে। এছাড়া মায়ের ক্ষেত্রে যে বিয়ার ডাউন ইফেক্টটা দেয়া হয়, উপর থেকে যে চাপ দেয় মা, সেটা যদি না করতে পারে তাহলে বাচ্চা নিচে নামবে না, কিংবা অনেক সময় রিজিওনাল বা এপিডুরাল অ্যানেস্থেসিয়া দেওয়ার কারণেও এটা হতে পারে। এছাড়া প্যাসেজে কি সমস্যা হতে পারে? সেফালোপেলভিক ডিসপ্রপোর্শন বা কন্ট্রাক্টেড পেলভিস। কন্ট্রাক্টেড পেলভিস থাকলে জায়গা ছোট হয়ে যাবে, বাচ্চাটা নিচে নামতে পারবে না। সেখানে যদি পেলভিক টিউমার থাকে তখন পেলভিক টিউমারের জন্য জায়গা ছোট হবে। ব্লাডার ফুল থাকলে ব্লাডার জায়গা দখল করে নেবে, কিংবা সার্ভাইকাল ডিস্টোসিয়া থাকলে সেই ক্ষেত্রে জায়গা ছোট হওয়ার কারণে আমাদের প্যাসেজের সমস্যার কারণে বাচ্চা নিচে নামতে পারবে না। এছাড়া আমাদের পেলভিক ফ্লোর বা পেরিনিয়ামের যদি আনডিউ রেজিস্ট্যান্স থাকে, খুব বেশি রেজিস্ট্যান্স প্রয়োগ করে, তখন বাচ্চা নিচে নামতে পারবে না। প্যাসেঞ্জারে কি কি সমস্যা হতে পারে? ম্যালপ্রেজেন্টেশন, ম্যালপোজিশন কিংবা কনজেনিটাল অ্যানোমালি লাইক হাইড্রোকেফালাস। এগুলোর কারণে দেখা যাচ্ছে ম্যালপ্রেজেন্টেশনের মধ্যে ফেস, ব্রাও বা ব্রিজ প্রেজেন্টেশন থাকতে পারে, ম্যালপোজিশনের মধ্যে অক্সিপিটো পোস্টেরিয়র পজিশন থাকতে পারে। এগুলোর কারণে বাচ্চা নিচে নামতে পারবে না। এছাড়া এগুলোর কারণে একদমই নিচে নামতে পারবে না, যার জন্য তার সার্ভিক্সও ডায়ালেট হবে না, ডিসেন্টও হবে না। আর বাচ্চা যদি বড় থাকে সেই ক্ষেত্রে সার্ভিক্সটা কিছুটা ডায়ালেট হতে পারে, কিন্তু আলটিমেটলি সে ডিসেন্ট করবে না, যার জন্য সেকেন্ড স্টেজ প্রলং হবে। এছাড়া দেখা যাচ্ছে তার যখন অ্যাক্টিভ লেবার শুরু হবে তার আগেই যদি সে খুব বেশি সিডেটিভ খেয়ে ঘুমায় যায়, কিংবা দেখা যাচ্ছে খুব বেশি অ্যানালজেসিক খেয়ে পেইনটাকে রিমুভ করে ফেলে, ট্রু লেবার পেইন যেটা, সেটাকে, তখন কিন্তু আমাদের ফার্স্ট স্টেজটা প্রলং হতে পারে, অর্থাৎ সার্ভিক্সটা ঠিকঠাক মতো ডায়ালেট করবে না। এরপরে আসে অবস্ট্রাকটেড লেবারে। এখানে প্রচুর প্রশ্ন দেখা যাচ্ছে। তো সবগুলো প্রশ্নকে আমরা এখানে সর্ট আউট করে দেখাইছি যে সিনারিওতে কি কি পয়েন্ট থাকতে পারে। তো এটা হয়তো এখন বুঝতে পারবো না, এই জন্য লাস্টে এটা বোঝানোর চেষ্টা করব। সবার আগে আমাদের জানতে হবে হোয়াট ইজ অবস্ট্রাকটেড লেবার। অবস্ট্রাকটেড লেবারে কিন্তু পাওয়ারে কোনো সমস্যা থাকে না, অর্থাৎ গুড ইউটেরাইন কন্ট্রাকশন থাকে, তারপরে প্রেজেন্টিং পার্টটা ঠিকঠাক মতো ডিসেন্ট করতে পারে না, তার ডিসেন্টটা অ্যারেস্ট হয়ে যায়। কেন? কোনো একটা মেকানিক্যাল অবস্ট্রাকশনের জন্য, হয় বাচ্চাই সমস্যা অথবা রাস্তায় সমস্যা। তো এখন আমাদের কি করা লাগবে? তাকে অ্যাসিস্ট করে বের করা লাগবে। অ্যাসিস্ট ছাড়া তার বের হওয়াটা ইম্পসিবল হয়ে যাবে। এটাকে আমরা বলি অবস্ট্রাকটেড লেবার। তো একটা প্রশ্ন ছিল যে হোয়াট আর দ্য কমপ্লিকেশন। অবস্ট্রাকটেড লেবার হলে কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? মায়ের কিছু কমপ্লিকেশন হবে, বাচ্চার কিছু কমপ্লিকেশন হবে, এবং মায়ের ইমিডিয়েট কিছু সমস্যা হবে, রিমোট কিছু প্রবলেম হতে পারে। ইমিডিয়েটের মধ্যে সে যেহেতু অনেকক্ষণ ধরে পেইন ফিল করছে, তার জন্য সে এক্সস্টেড থাকবে। অনেকক্ষণ ধরে পানি না খাওয়ার কারণে কিংবা মাসেল প্রচুর কন্ট্রাকশন করছে, তার জন্য ডিহাইড্রেশন হবে।
এছাড়া অবস্ট্রাকশনের কারণে তার ইস্কেমিয়া ডেভেলপ করবে, যে সকল পার্টে অবস্ট্রাকশন সেগুলোতে ইস্কেমিয়া ডেভেলপ করবে, যার জন্য অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হবে এবং কিটো অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড জমা হবে, যেটাকে আমরা বলি মেটাবলিক অ্যাসিডোসিস। জেনিটাল ট্র্যাক্টের বিভিন্ন জায়গাতে ইনজুরি হতে পারে, যেহেতু প্রচুর পরিমাণে কন্ট্রাকশন অনেক কিছু হচ্ছে, এই জন্য তার সার্ভিক্স, ভ্যাজাইনা বা ইউটেরাস এগুলোতে টিয়ার হতে পারে, ইউটেরাসে রাপচার হতে পারে, সার্ভিক্স ভ্যাজাইনাতে টিয়ার হতে পারে। তো যখন এরকম হবে, ইনজুরি হবে, তখন সেখান থেকে ব্যাকটেরিয়ার সেপসিস হতে পারে, সেখান থেকে জেনারেলাইজ সেপসিস হয়ে যেতে পারে। আর এখানে পিপিএইচ ডেভেলপ করতে পারে। নর্মালি আমরা জানি একটা পেশেন্টে যখন বেবি ডেলিভারি হয়ে যায়, তারপরে আমাদের ম্যাটারনাল যে সাইনাসগুলা প্লাসেন্টাল সেগুলো ওপেন থাকে এবং সেগুলো থেকে যাতে ব্লিডিং না হতে পারে এই জন্য ইউটেরাস কন্ট্রাক্টেড করে এবং কন্ট্রাক্ট করার মাধ্যমে সেই ব্লিডিংটাকে বন্ধ করে দেয়। কিন্তু এখানে যেহেতু অনেকক্ষণ ধরে সে চেষ্টা করেছে, অনেকক্ষণ ধরে পাওয়ারে কোনো সমস্যা ছিল না, তাই ইউটেরাসটা টনিক্যালি কন্ট্রাকশন করার মাধ্যমে বাচ্চাটাকে বের করার চেষ্টা করেছে। তো এতক্ষণ চেষ্টা করার পরে সে এক্সস্টেড হয়ে গেছে। যেই ডেলিভারি হবে ইউটেরাসটা রিল্যাক্স কন্ডিশনে চলে যাবে, তখন ম্যাটারনাল সাইনাস যেগুলো ওপেন আছে সেগুলো থেকে ব্লিডিং হতেই থাকবে, বন্ধ করা একটু টাফ হয়ে যাবে। এটাকে আমরা বলবো পোস্টপার্টাম হেমোরেজ। এত বেশি ব্লিডিং হলে সে শকে চলে যেতে পারে এবং এই যে রাপচার ইউটেরাস, শক, সেপসিস এগুলোর কারণে কিন্তু পেশেন্ট ডেডও হয়ে যেতে পারে। রিমোট কমপ্লিকেশনের মধ্যে বাচ্চার মাথা যখন আমাদের ব্লাডার নেকে প্রেসার দিবে, তখন সেখানে ব্লাডার নেকে নেক্রোসিস হয়ে যেতে পারে এবং সেই নেক্রোসড পার্ট দিয়ে অন্য কোনো পোর্শনের সাথে সে ফিস্টুলা ডেভেলপ করতে পারে, যেমন জেনিটো ইউরিনারি ফিস্টুলা কিংবা রেক্টোভ্যাজাইনাল ফিস্টুলা। ভ্যাজাইনাল যদি ল্যাসারেশন বা টিয়ার হয়, সেটা হিলিং হওয়ার পরে অ্যাট্রেসিয়া ডেভেলপ করতে পারে। কিংবা আমরা যদি দেখি যে পেশেন্টের ইউটেরাসে রাপচার হয়েছে বা অন্য কোনো সমস্যা হয়েছে যার জন্য তার হিস্টেরেক্টমি লাগবে, সেই হিস্টেরেক্টমি করে ফেললে তারপরে কিন্তু তার আর মেনস্ট্রুয়েশন হবে না, যেটাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যামেনোরিয়া। কিংবা পেশেন্টের যখন পিপিএইচ হবে, শকে চলে যাবে, তখন সব জায়গার ব্লাড সাপ্লাই কমে যাবে এবং পিটুইটারি ব্লাড সাপ্লাইও কমে যাবে। যখন পিটুইটারি ব্লাড সাপ্লাই কমে যাবে তখন সেখানে নেক্রোসিস হবে, হরমোন রিলিজ হবে না, যেটাকে আমরা বলি শিহান সিনড্রোম। তো এগুলো হচ্ছে মায়ের কমপ্লিকেশন। বাচ্চার অনেকক্ষণ ধরে কর্ড কম্প্রেশন হয়েছিল, ফলে বাচ্চাটা অ্যাসফাইক্সিয়েটেড থাকবে। মায়ের যেহেতু অ্যাসিডোসিস ছিল, বাচ্চারও অ্যাসিডোসিস থাকতে পারে এবং তার এই যে অবস্ট্রাক্টেড অবস্থায় ছিল, তখন তার কিন্তু মাথায় অনেক বেশি মোল্ডিং হয়, একটা বোনসের উপর দিয়ে আরেকটা বোনের ওভারল্যাপিং হয় এবং সেটা এক সময় ছিঁড়ে যে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হতে পারে। ছিঁড়বে না, মানে ভেতরের দিকে প্রেসার পড়বে, যার কারণে ইন্ট্রাক্রেনিয়াল হেমোরেজ হবে এবং ইনফেকশন হতে পারে। তো এগুলোর কারণে বাচ্চা মারা যেতে পারে। এগুলোই হচ্ছে আমাদের কমপ্লিকেশন। আমাদের নেক্সট প্রশ্ন ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্টের ক্ষেত্রে ফার্স্টে আমরা হিস্ট্রি নিব। তার একটা লেবার পেনের হিস্ট্রি থাকবে মোর দেন 18 আওয়ার্স, অর্থাৎ প্রলং লেবারের হিস্ট্রি থাকবে। এবং আমার কাছে যদি এই সময়ের মধ্যে চলে আসতো তাহলে হয়তো প্রলং লেবার হতো না। সে কি করেছে, হোম হ্যান্ডেলিং করেছে, অর্থাৎ বাসায় ট্রায়াল দিয়েছে কিংবা বাসায় সে অক্সিটোসিক ড্রাগ নিয়েছে কিনা সেটা আমরা জেনে নিব। এবং সবার আগে তো এইজ এবং প্যারিটি জিজ্ঞাসা করব, আর আগের বাচ্চার ক্ষেত্রে কখনো কোনো ডিফিকাল্ট লেবারের হিস্ট্রি আছে কিনা সেটা আমরা জেনে নিব। জেনারেল এক্সামিনেশন করতে গেলে আমরা অ্যাপিয়ারেন্সের মধ্যে তাকে অ্যানশিয়াস, রেস্টলেস এবং কন্টিনিউয়াস পেইনের কারণে অ্যাগোনিতে থাকবে এবং তার খুব একটা ডিসকমফোর্ট থাকবে এবং তার কাছে গেলে আমি কিন্তু অ্যাসিটোন ব্রেথ পেতে পারি, কারণ তার মেটাবলিক অ্যাসিডোসিস হয়েছে, এই জন্য অ্যাসিটোন ব্রেথ পেতে পারি। তার বডি বিল্ড বা নিউট্রিশনাল স্ট্যাটাস দেখলে আমরা শর্ট স্ট্যাচার পাবো, কারণ শর্ট স্ট্যাচার কিন্তু অবস্ট্রাকটেড লিভারের একটা কজ। তো এটা যদি আমরা পাই তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ এটার কারণে হতে পারে। ডিহাইড্রেশন পেতে পারি, কেন আগেই বলেছি। অ্যানিমিয়া পেতে পারি, যেহেতু তার ব্লিডিং হয়, অবস্ট্রাকশন হয়, যে কোনো জায়গাতে ইনজুরি হতে পারে, সেখান থেকে ব্লিডিং হতে পারে। এবং আমরা ভাইটালস দেখব, তার সেপসিসের কারণে টেম্পারেচার বেড়ে যেতে পারে এবং শকের ফিচার পেতে পারি, পালস বেড়ে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে এবং রেসপিরেটরি রেট বেশি পেতে পারি। অ্যাবডোমিনাল এক্সামিনেশন করলে আমাদের ইউটেরাসে আমরা 3টা টি পাবো, টনিক্যালি কন্ট্রাক্টেড থাকবে, টেন্স টেন্ডার পাবো। খুবই ইম্পর্টেন্ট কথা, ইউটেরাস টনিক্যালি কন্ট্রাক্টেড থাকবে, টেন্স টেন্ডার পাবো, লোয়ার সেগমেন্ট ডায়ালেটেড থাকবে কিন্তু আপার সেগমেন্টটা হবে কন্ট্রাক্টেড, যার কারণে মাঝখানে একটা রিং ফর্মেশন হবে, যেটাকে আমরা বলি ব্যান্ডেলস রিং। ফিটাল পার্টস আমি খুব একটা পাবো না, কারণ ইউটেরাস যেহেতু টনিক্যালি কন্ট্রাক্ট করে আছে, তার উপর দিয়ে ফিটাল পার্টস ফিল করা কিন্তু একটু টাফ হবে এবং মাথা দিয়ে সে ব্লাডারকে চাপ দিবে, যার কারণে ব্লাডার আউটলেট অবস্ট্রাকশন হওয়ার কারণে ব্লাডারের ভেতরে ইউরিন বের হতে পারবে না, অর্থাৎ ব্লাডারটা ডিস্টেন্ডেড বা ফুল থাকবে। ফিটাল হার্ট রেট শকের কারণে বেশি পেতে পারি, অথবা সে যখন ডেড হয়ে যাবে তখন কিন্তু ইনঅডিবল হয়ে যাবে। এছাড়া ইরেগুলার হতে পারে, অথবা ডেথের দিকে যত অ্যাপ্রোচ করতে থাকবে সেটা স্লো হতে থাকবে।
অর্থাৎ ফিটাল হার্ট সাউন্ড কিন্তু আমি যে কোনোটাই পেতে পারি। পারভেজাইনাল এক্সামিনেশন করলে আমি ভালভা ইডিমেটাস পাবো, যেহেতু অনেক হোম হ্যান্ডেলিং হয়েছে। ভ্যাজাইনা থাকবে হট অ্যান্ড ড্রাই, খুব অবস্ট্রাকশন থাকার কারণে। সার্ভিক্স থাকবে ফুললি ডায়ালেটেড, অর্থাৎ সে লেবারে চলে গেছে, সেকেন্ড স্টেজ অফ লেবারে চলে গেছে ইডিমেটাস। মেমব্রেনটা অলরেডি রাপচার হয়ে গেছে, তারপরেও বেবি বের হচ্ছে না। এবং বেবির মাথার কাছে ক্যাপুট ফর্মেশন হতে পারে, এবং ইন্ট্রাক্রিনিয়াল বোনসের ওভারল্যাপিং এর কারণে মোল্ডিং হতে পারে। স্টেশন যে কোনোটাই হতে পারে, অর্থাৎ সে যে কোনো লেভেলে থাকতে পারে। এবং তার প্রেজেন্টেশন কি, পজিশন কি, এগুলো আমরা চেক করে নিব, কারণ এগুলো কিন্তু আমাদের অবস্ট্রাকটিভ লেবারের একটা কজ হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এই যে আমরা হিস্ট্রি এবং এক্সামিনেশন বললাম, এখান থেকেই কিন্তু আমরা সিনারিওটা এখন বুঝতে পারবো। যে সিনারিও আমি এই পেজে সর্টিং করে লিখেছিলাম, যে তার গ্র্যাভিডা মেনশন করা থাকবে, কত সপ্তাহের প্রেগন্যান্সি সেটা বলা থাকবে, এবং ফিচারগুলো দেওয়া থাকবে। ফিচার কি কি আমি একটু আগে বললাম, যে তার হিস্ট্রি অফ লেবার পেইন থাকবে 18 ঘন্টার বেশি, অর্থাৎ প্রলং লেবারের হিস্ট্রি থাকবে, অ্যানিমিয়া, ডিহাইড্রেশন, তার অ্যাপিয়ারেন্স হবে অ্যানশিয়াস, এক্সস্টেড, ভালভা ইডিমেটাস, ইউটেরাস টনিক্যালি কন্ট্রাক্টেড। হাইট অফ ইউটেরাস তার প্রেগন্যান্সি সাইজের চাইতে কিছুটা কম থাকবে, যেহেতু এঙ্গেজমেন্ট হয়ে গেছে এই জন্য কিছুটা নিচে নেমে যাবে। ব্লাডার থাকবে ডিস্টেন্ডেড বা ফুল, ব্লাডার নেকে অবস্ট্রাকশনের কারণে বেবির হেড দিয়ে। পারভেজাইনাল এক্সামিনেশনে অস বা সার্ভিক্স ফুললি ডায়ালেটেড থাকবে, অর্থাৎ তার ফার্স্ট স্টেজ কমপ্লিট হয়ে সেকেন্ড স্টেজে চলে গেছে। মেমব্রেন রাপচার্ড, ভ্যাজাইনা হট এন্ড ড্রাই। এছাড়া প্রেজেন্টেশন যে কোনোটা থাকতে পারে, সেফালিক ব্রিজ যে কোনো কিছু হতে পারে, স্টেশন যে কোনো কিছু হতে পারে, জিরো প্লাস মাইনাস যে কোনো কিছু, ক্যাপুট ফর্মেশন হবে, এবং মোল্ডিং থাকতে পারে। আর ফিটাল হার্ট রেট বেশিও পেতে পারি, কমও পেতে পারি, অ্যাবসেন্টও থাকতে পারে ইন কেস অফ ডেড ফিটাস। তো এখান থেকে আমরা ডায়াগনোসিস করব। ডায়াগনোসিসে গ্র্যাভিডা মেনশন করব, কত সপ্তাহের প্রেগন্যান্সি সেটা মেনশন করব, এবং নিচের ফিচারগুলো দেখে বুঝবো এটা একটা অবস্ট্রাকটিভ লিভার। তাহলে একটা ডেমো ডায়াগনোসিস কি হতে পারে আমার, যে প্রাইমি গ্র্যাভিডা উইথ 39 উইকস অফ প্রেগন্যান্সি উইথ অবস্ট্রাকটিভ লিভার। এভাবে আমরা ডায়াগনোসিসটা বলবো। তাহলে আমরা আবার ম্যানেজমেন্টটা কন্টিনিউ করি। এরপরে আমাদের কি করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশন খুব বেশি করে আমরা সময় নষ্ট করব না, যেগুলো না করলেই না সেগুলো করতে পারি, যেমন সিবিসি করি। এছাড়া দেখা যাচ্ছে তার ব্লাড লাগে, এই জন্য ব্লাড গ্রুপিং আর এইচ টাইপিং এগুলো করি। তার ডিহাইড্রেশন আছে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হওয়ার চান্স আছে, এই জন্য সেরাম ইলেকট্রোলাইটটা দেখতে পারি। এবং তার যেহেতু মেটাবলিক অ্যাসিডোসিস আছে, এই জন্য ইউরিনারি কিটোন বডি চেক করতে পারি। আর তার হাই ভেজেনাল সোয়াব নিয়ে রেখে দিতে পারি কালচার সেন্সিটিভিটির জন্য, কারণ তার সেপসিসের চান্স আছে। নাও লেটস কাম টু ট্রিটমেন্ট। জেনারেল কিছু ট্রিটমেন্ট আছে অন্যান্য সিজার পেশেন্টের মতোই, নাথিং বাই মাউথ, আইভি ফ্লুইড দিব, রিঙ্গার্স ল্যাকটেট অর হার্টম্যান সলিউশন। যেহেতু তার ডিহাইড্রেশন বা অ্যাসিডোসিসের চান্স আছে, 3 লিটার ফ্লুইড দিতে পারি দিনে, এবং প্রত্যেকটা ব্যাগে 1 লিটার করে ফ্লুইড থাকে। এটা আমরা 8 ঘন্টায় দিতে যাচ্ছি, যেহেতু দিনে 3 লিটার, তো 20 to 25 ড্রপস দিলে 8 ঘন্টায় সেটা যাবে, দিনে 3 লিটার যাবে। অ্যান্টিবায়োটিক দিব সেফট্রিয়াক্সন মেট্রোনিডাজল, যেটা সব পেশেন্টকেই দিই, অ্যানালজেসিক পেথিডিন, এবং এটার সাইড ইফেক্ট হচ্ছে ভার্টাইগো, এই জন্য ভার্গন দিতে পারি। এছাড়া ব্লাড ট্রান্সফিউশন প্রয়োজন হলে ব্লাড ট্রান্সফিউশন দিব, ইনটেক আউটপুট চার্ট মেইনটেইন করব। তবে এখানে একটা স্পেশাল কথা আছে, যে কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন করব 2 থেকে 3 সপ্তাহ। 2 থেকে 3 সপ্তাহ কেন? কারণ তার বেবির হেডটা ব্লাডার নেকে প্রেসার ক্রিয়েট করে ইস্কেমিয়া করেছিল, যার কারণে নেক্রোসিস হয়ে গেছিল। এবং নেক্রোসিস হয়ে গেলে সেখানে যদি ইউরিনেশন করতে হয় এই ব্লাডার দিয়ে, তখন কিন্তু ভিভিএফ ডেভেলপ করার চান্স থাকে, বা ভেসিকো ভ্যাজাইনাল ফিস্টুলা ডেভেলপ করার চান্স থাকে। তো এই জন্য আমরা 2 থেকে 3 সপ্তাহ ব্লাডারটাকে রেস্ট দিচ্ছি। এই সময় তার নেক্রোসিসটা ভালো হয়ে যাবে, তার নতুন করে ভেসেল ফর্মেশন হবে, এবং হিলিং হয়ে যাবে, ফাইব্রোসিস হয়ে যাবে, যার মাধ্যমে তার এই ভিভিএফটা কিন্তু প্রিভেন্ট হবে। তবে এগুলো ছিল জেনারেল ম্যানেজমেন্ট, এগুলো দিয়ে আসলে কোনো লাভ নাই। আমাদের মেইন কাজ করতে হবে অবস্টেটিক ম্যানেজমেন্ট। এই যে আমরা এতক্ষণ বললাম এত এই করব সেই করব, এত কিছু করে আমাদের ওয়েট করা, ওয়াচ করার কিন্তু টাইম নাই। সবকিছু ইনস্ট্যান্টেনিয়াসলি করা লাগবে, এবং আমাদের সবার আগে রাপচার ইউটেরাসটা এক্সক্লুড করা লাগবে, কারণ রাপচার ইউটেরাস হয়ে গেলে আমরা সেটা কারেক্ট করা লাগবে। এবং অক্সিটোসিন দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই, কারণ সে তো অনেকক্ষণ ধরে ট্রাই করেছে, অনেকক্ষণ ধরে তার ইউটেরাসটা টনিক্যালি কন্ট্রাক্টেড ছিল। আমি অক্সিটোসিন দিয়ে আর এর চাইতে বেশি কন্ট্রাক্ট করতে পারবো না, বরঞ্চ আরো রাপচার হয়ে যাওয়ার সুযোগ থাকবে অক্সিটোসিন দিয়ে। এই জন্য অক্সিটোসিন দেওয়া যাবে না। আমাদের হাতে অপশন হচ্ছে সিজারিয়ান সেকশন। আমরা অবশ্যই অ্যালাইভ ফিটাসের ক্ষেত্রে সিজারিয়ান সেকশন করব। আরেকটা অপশন বলা আছে, যে একদম যদি হেডটা লো ডাউন থাকে, আমার দেখে যদি মনে হয় যে ফর্সেস দিয়ে টান দিলে বের হয়ে যাবে, তখন সেটা করতেও পারি, কিন্তু আমাদের জন্য সবচেয়ে সেফ হচ্ছে সিজারিয়ান সেকশন। বাচ্চা যদি ডেড থাকে, তখন এত বড় একটা সার্জারিতে না যেয়ে আমরা ডিস্ট্রাকটিভ অপারেশন করতে পারি, ক্রিনিওটমি। তো এটা নিয়ে আজকে কথা বলবো না, এটা নিয়ে অন্যদিন কথা বলবো। আরেকটা অপশন আছে সিম্ফাইসিওটমি, অর্থাৎ সিম্ফাইসিস পিউবিস কেটে রাস্তা বড় করে বেবিকে বের করে নিয়ে আসা। এটা অবশ্য করা হয় না। তো এগুলো আমাদের ট্রিটমেন্ট অপশন।
আরেকটা প্রশ্ন ছিল পোস্ট অপারেটিভ অর্ডার। তো পোস্ট অপারেটিভ অর্ডার আমরা ট্রিটমেন্ট থেকেই বুঝতে পারছি যে অন্যান্য সিজার পেশেন্টের মতোই আমরা বেড রেস্ট দিয়েছি, এনপিও দিয়েছি টিল ফার্দার অর্ডার, আইভি ফ্লুইড, ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক সেফট্রিয়াক্সন, মেট্রোনিডাজল, ইনজেক্টেবল অ্যান্টি আলসারিন দিতে পারি, ওমেপ্রাজল, পেইন কিলার হিসেবে পেথিরিন দিতে পারি যার সাইড ইফেক্ট ভার্টাইগো, এই জন্য ভার্গন দিতে পারি, ভল্টারিন সাপোজিটরি দিতে পারি, তার সিমটম থাকলে সেটা নিবে। এবং এগুলো ছিল নর্মাল, সব পেশেন্টে এগুলো আমরা দিই, সব সিজার পেশেন্টে। কিন্তু এই পেশেন্টের জন্য স্পেশাল কি কন্টিনিউয়াস ক্যাথেটারাইজেশন ফর 2 to 3 উইকস। আর তার যেহেতু পিপিইচ এর চান্স থাকে এই জন্য অক্সিটোসিক দিয়ে আমরা পরবর্তীতে অর্থাৎ ডেলিভারি হয়ে যাওয়ার পরে পিপিইচ প্রিভেন্ট করার জন্য অক্সিটোসিক দিতে পারি। আর ডেড ফিটাসের ক্ষেত্রে যেহেতু মিল্ক দরকার নাই, সেই ক্ষেত্রে মিল্ক সাপ্রেশন করার জন্য আমরা ব্রোমোক্রিপ্টিন ইউজ করতে পারি, ডোপামিন অ্যাগোনিস্ট। আর যদি প্রিভিয়াস 1 CS এবং সাথে ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিক চার্ট মেনটেন করতে হবে এবং এই পেশেন্টের 4 থেকে 6 ঘন্টা পর পর আমার ফলো আপে আসতে হবে, ভাইটাস, ইউরিন আউটপুট এগুলো দেখতে হবে। তো দেখো আমরা কিন্তু এই সবগুলা প্রশ্ন পড়ে ফেলেছি। আসলে এই সবগুলা মানে এই 4টা প্রশ্ন, হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস, কমপ্লিকেশন পড়েছি, ম্যানেজমেন্ট পড়েছি এবং পোস্ট অপারেটিভ অর্ডার পড়েছি। তো এই পর্যন্ত যারা আসতে পেরেছো তারা আসলেই অনেক বেশি ডেডিকেটেড। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।